অর্পার লেখাপড়া তো শেষ, এবার রিফাত আর অর্পার বিয়েটা দিয়ে দিলে কেমন হয়? সেটা তো ঠিক আছে, কিন্তু অর্পা মাস্টার্স পাশ করেছে আর রিফাত এসএসসি ফেল। অর্পা কি রাজি হবে রিফাতকে বিয়ে করতে? দুজনের সাথে কথা বলতো তো, সমস্যা নেই, কথা বলে দেখি কি বলে। তাহলে ওদের দুজনকে ডাকো, ওদের সামনেই কথা বলা ভালো হবে। রুমে বসে আছি, হাতে রিফাতের একটা ছবি। রিফাত সম্পর্কে আমার মামাতো ভাই। আমি ছোট থেকেই মামার বাসায় থাকি। আমি যখন ক্লাস 5-এ পড়ি, একটা রোড অ্যাক্সিডেন্টে আব্বু আম্মু মারা যায়। তারপর মামা আমাকে সাথে করে নিয়ে আসে, সেই থেকেই এখানে আছি। সত্যি কথা বলতে মামা মামি কখনো আমাকে আব্বু আম্মুর অভাব বুঝতে দেয়নি। আর 3 বছর আগে রিফাত আমাকে প্রপোজ করে। আমিও আগে থেকে ওকে ভালোবাসতাম, তাই সাথে সাথেই হ্যাঁ করে দেই। কিছুদিন আগে মাস্টার্সের রেজাল্ট দিয়েছে, খুব ভালোভাবেই পাশ করি। রিফাত খুব ভালো স্টুডেন্ট ছিল, বাট এসএসসি পরীক্ষায় কি করে ফেল করেছে বুঝতে পারিনি। এরপর বলেছি অনেকবার আবার পরীক্ষা দেবার জন্য, কিন্তু ও দেবে না। তাই আর কেউ কিছু বলেনি। হঠাৎ মামার ডাক শুনে নিচে এসে দেখি মামা মামি বসে আছে, পাশেই রিফাত বসে আছে। হঠাৎ আমাদের ডাকলে কেন আব্বু? অর্পা, মা আয়, আমার পাশে বস, তোদের দুজনের সাথে কথা আছে। মামা বলো। আমি মামার পাশে বসতে বসতে কথাটা বলি। দেখ মা, তোকে আমরা জোর করব না। আমাদের কথা শুনে যদি তুই রাজি না থাকিস আমাকে বলতে পারিস, সমস্যা নেই। মামা এমন করে বলছো কেন? কি হয়েছে বলো না। আমি আর তোর মামি তোর আর রিফাতের বিয়েটা এবার দিয়ে দিতে চাই না। দেখ, তুই যদি রাজি না থাকিস আমরা তোকে জোর করব না। আমার কোনো সমস্যা নেই মামা, আমিও রিফাত ভাইকে পছন্দ করি। আরে বাহ, আমার মতামত আছে কিনা সেটা জিজ্ঞেস না করেই আমার বিয়ে ঠিক করে ফেলেছো। আমি ওকে বিয়ে করতে পারবো না, আমার ওকে পছন্দ না। বিয়ে করতে পারবি না মানে? রিফাত, সে ছোট থেকে আমাদের কথার অবাধ্য হয়েছিস, কিছু বলিনি আমরা তোকে। নিজের যখন যা ইচ্ছে হয়েছে তাই করেছিস। যেখানে অর্পার তোকে বিয়ে করতে আপত্তি থাকার কথা, ওর রাজি তোর মতো একটা বাউন্ডুলে ছেলেকে বিয়ে করতে, আর তুই সেখানে রাজি কেন হবি না? আমার ওকে পছন্দ না। আর ছোট থেকে আমার কোনো চাওয়া পাওয়া পূরণ করেছো তোমরা। আমি বাউন্ডুলে হয়েছি তোমাদের জন্যই। যে ভালোবাসা তোমাদের থেকে আমার পাওয়ার কথা, সে ভালোবাসা তোমরা ওকে দিয়েছো। কখনো জিজ্ঞেস করেছো আমার ক্লাস কেমন চলছে, সবকিছু বুঝতে পেরেছি কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা পড়তে? ও যদি কিছু নাও বলতো, তারপরে ওর পাশে বসে ওকে পড়িয়েছো। বাবা মায়ের কোনো দায়িত্ব তোমরা পালন করেছো বলতে পারো? এই পৃথিবীতে আমি তোমাদের তিনজনকে ঘৃণা করি। একটা মানুষ কাউকে যতটা ভালোবাসলে হাসি মুখে নিজের জীবনটা দিতে পারে, আমি তার চেয়ে 1000 গুণ তোমাদের ঘৃণা করি। কথা বলে এই রিফাত ভাই চলে যায়। আমরা সবাই মাথায় হাত রেখে বসে আছি। রিফাত আমাকে এতটাই ঘৃণা করে, কিন্তু ও তো আমাকে ভালোবাসে। আমি মামা মামির দিকে একবার তাকিয়ে উঠে রিফাত ভাইয়ের রুমে চলে আসি। এসে দেখি বেডে বসে চোখের পানি ফেলছে। রিফাত, তুমি না আমাকে ভালোবাসো? তাহলে একটু আগে মামা মামির সামনে এসব কি বললে? ভালোবাসি তাও তোকে? আমি তোকে ঘৃণা করি। আর এতদিন তোর সাথে শুধু ভালোবাসার অভিনয় করে গেছি। ছোট থেকে আমার সবকিছু তুই কেড়ে নিয়েছিস, তারই প্রতিশোধ নিতে। তোর বাপ মা মরার পর তোকে আমার আব্বু আম্মু আমাদের বাসায় নিয়ে আসলো, আর তুই তাদেরকে আমার থেকে কেড়ে নিলি। যখন সবকিছু তুই আমার থেকে কেড়ে নিলি, তখনই আমি ঠিক করি তোর থেকে আমি এর প্রতিশোধ নেবই। আমি সবসময় ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, কিন্তু যখন আমার থেকে বেশি আব্বু আম্মু তোকে ভালোবাসতো, এসব দেখার পর লেখাপড়া ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আর তাই ইচ্ছে করে ফেল করেছি। তুই আমার জীবনের অভিশাপ। আমি তোকে ভালোবাসি না, ঘৃণা করি তোকে। এতটাই যদি ঘৃণা করো তাহলে ভালোবাসি বলে কেন বুকে টেনে নিয়েছিলে? কেন বলেছিলে সারা জীবন আমার হাত ধরে আমার পাশে থাকবে? তোর জন্য আমি যা যা হারিয়েছি তার প্রতিশোধের জন্য। ছোটবেলা থেকে তোকে আমার ফ্রেন্ড মনে করতাম। বাকি ফুফাতো বোনের সাথে আমার যত রানার সম্পর্ক ছিল, তার চেয়ে বেশি তোর সাথে ছিল। তোর যে কোনো সমস্যা হলে আমি ফুফা ফুফির কাছে বলেছি, আর সেই তুই আমার সুখ কেড়ে নিয়েছিস। এত সহজে আমি তোকে ছেড়ে দিতাম? আমি কখনো মামা মামিকে বলিনি আমাকে তোমার থেকে বেশি ভালোবাসতে। কখনো বলিনি তোমার থেকে বেশি যত্ন নিতে। আমার এখানে কি অপরাধ বলো? তোর অপরাধ, তুই আমাদের বাসায় এসেছিলি তোর আব্বু আম্মুর মৃত্যুতে নিজের ন্যাকা খান্না করে আমার আব্বু আম্মুর কাছে নিজেকে আপন করে তোলা। এখন তুই আমার রুম থেকে যা, তোকে আমার সহ্য হচ্ছে না। আর 1 সেকেন্ডও এখানে থাকলে আমি তোকে খুন করে ফেলবো। তবে তাই করো। আমি তোমার ঘৃণার পাত্রী হয়ে বাঁচতে চাই না। মেরে ফেলো আমাকে। তোর এই নাটক অন্য কাউকে দেখা।
বলে আমি অর্পার হাত ধরে আমার রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেই। অনেক সহ্য করেছি তোকে, এখন সময় এসেছে আমার। আমি আব্বু আম্মুর ভালোবাসা না পেয়ে যে কষ্ট পেয়েছি, এখন থেকে তুই সেই কষ্ট বুঝবি। বেডে বসে লাউড স্পিকারে ফুল সাউন্ড দিয়ে গান শুনতে থাকি। আমি রিফাত ভাইদের দরজার সামনে বসেই কান্না করছি। যাকে নিজের জীবনের সবটা দিয়ে ভালোবাসলাম সেই আমাকে ঠকালো। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই উপরের দিকে তাকিয়ে দেখি মামি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছি। মামি আমাকে পিঠে হাত বুলাতে বুলাতে বলে, কার জন্য নিজের চোখের পানি নষ্ট করছিস মা, যে তোকে বুঝতে পারেনি? কেন তোমরা রিফাত ভাইকে ভালোবাসলে না মামি? কেন ওর যত্ন তোমরা নিলে না? আমাকে এখানে নিয়ে আসায় আজ তোমাদেরও কত কথা শুনতে হলো। আমি সত্যি একটা অপয়া, আমার জন্য সবাই শুধু কষ্টই পায়। একদম চুপ, আর কখনো নিজেকে অপয়া বলবি না। তুমি আমার লক্ষ্মী মামনি। তুই এই বাসায় আসার পর থেকে আমরা কতটা খুশিতে আছি। তুই চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে, দেখিস। অনেক কান্না করা হয়েছে, এবার চোখের পানি মুছে রুমে গিয়ে রেস্ট কর। বলেই মামি আমার চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দেয়। আমাকে রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কান্না করায় খুব ক্লান্ত লাগছে, মুহূর্তেই ঘুমেরা এসে চোখে ভর করে। কিছু সময় গান শুনে বন্ধ করে শুয়ে শুয়ে সে ছোট্টবেলার কথাগুলো ভাবতে থাকি। আমি রিফাত, আব্বু আম্মুর আদরে একমাত্র সন্তান। আমার ফুবাফুবি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর আব্বু আম্মু অর্পাকে আমাদের বাসায় নিয়ে আসে। অর্পা আমার খেলার সাথী, কিন্তু ধীরে ধীরে সেই অর্পাই হয়ে ওঠে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। একদিন বিকেলে হল রুমে বসে আছি, আমি আর অর্পা আর আম্মু। আব্বু হাতে আমাদের জন্য কিছু খেলনা নিয়ে আসে। ব্ল্যাক রংটা আমার খুবই প্রিয়। আব্বু ব্ল্যাক রঙের খেলনা এনে আমার হাতে দিলে অর্পা বলে, মামা আমি এগুলো নিব না, রিফাত ভাইয়ের গুলো কত সুন্দর, আমি ওইগুলো নিব। রিফাত, অর্পাকে এগুলো দিয়ে দাও, আর তুমি ওগুলো নাও। না এগুলো আমার, আমি কেন ওকে দিব? আচ্ছা আব্বু, আমি তোমার জন্য কাল নিয়ে আসবো। এখন এগুলো তুমি অর্পাকে দিয়ে দাও। না আমি দেব না, এগুলো আমার। রিফাত, বলেছিলা দিতে ওকে? রিফাত ভাই রেগে মেগে সবকিছু আমাকে দিয়ে চলে যায়। পেছন থেকে মামা মামি ডাকলেও শুনে না। আমি খেলনা নিয়ে খেলতে থাকি। রাতে খাবার টেবিলে বসেছি সবাই একসাথে। মামি আমাকে খাইয়ে দিচ্ছে, রিফাত ভাই না খেয়ে বসে আছে। কিরে, তুই খাচ্ছিস না কেন? আমি অর্পাকে খাইয়ে দিচ্ছি, দেখছিস না? চুপচাপ খাবার খেয়ে নে। আমি খাবো না। বলেই উঠে চলে যায়। রিফাত ভাইকে এখন কেমন অচেনা লাগে আমার কাছে, কিন্তু এই কিছুদিন আগেও আমার সাথে কত ভালো করে কথা বলতো, নিজের পছন্দের জিনিসগুলো থেকে আমাকে কিছু কিছু খেলনা দিত। আর এখন কেমন করে। সকালে ঘুম থেকে করে ফ্রেশ হয়ে আম্মুকে ডাকি, কিন্তু আম্মু আসছে না। আম্মু রুমে গিয়ে দেখি আম্মু অর্পাকে রেডি করে চুল বেঁধে দিচ্ছে। আম্মু আমাকে কখন স্কুল ড্রেস পরিয়ে দেবে? একটু পরে তুই স্কুল বাস চলে আসবে। রুমে গিয়ে নিজে রেডি হয়ে নে আজকে। অর্পার চুল বাঁধতে আর একটু সময় লাগবে। মন খারাপ করে রুমে চলে আসি। নিজের ড্রেস পরে বাসা থেকে বের হয়ে দাঁড়িয়ে আসি বাসের জন্য। একটু পর আম্মু অর্পাকে কোলে করে বাসার বাইরে নিয়ে চলে আসে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এই, তোর কি কখনো বুদ্ধি হবে না? না বলেই বাসা থেকে বের হয়ে গেলি কেন? বাস চলে আসবে তাই। একটু পর বাস চলে আসলে আমি আর অর্পা বাসে উঠে পাশাপাশি বসে পড়ি। বাস চলতে থাকে, আমি চুপচাপ বসে আছি নিচের দিকে তাকিয়ে। ভাইয়া, তোমার কিছু হয়েছে? না আমার কি হবে, চুপচাপ বসে থাক। তুমি না আমার খেলার সাথী, আমার সাথে এভাবে কেন কথা বলো? কিছু বললে আবার কান্না করতে করতে আম্মুর কাছে বিচার দিবে, তাই কিছু না বলে চুপচাপ বসে আছি। স্কুলের সামনে এসে বাস থামলে দুজনে স্কুল থেকে নেমে ক্লাসে চলে আসি। আমি আর অর্পা একই স্কুলে আর একই ক্লাসে পড়ি। রিফাত ভাইয়া ক্লাসের ফার্স্ট বয় বলে সকল ম্যাম আর স্যাররা ভাইয়াকে খুব আদর করে, এতে আমার খুব ভালো লাগে। 2টার সময় টিফিন দিলে সবাই বাইরে চলে যায় খাবার খেতে। মামি আমাকে খাবার দিয়ে দিয়েছে। রিফাত ভাই বসে আছে একা একা। আজ আসার সময় খাবার নিয়ে আসেনি ভাইয়া। আমি আমার টিফিন নিয়ে ভাইয়ার কাছে গিয়ে বলি, তুমি তো আজ টিফিন নিয়ে আসোনি, এখন কি খাবে? কিছুই খাবো না। তুই খাবার এনেছিস না, নিজের জায়গায় গিয়ে খা। আমি একা একা এত খাবার খাবো না, এসো দুজনে খেয়ে নেই। আমি খাবো না, তুই যা এখান থেকে। তুমি না আমাকে তোমার বন্ধু বলো, আর এখন বন্ধুর কথা শুনছো না? আব্বু আম্মু যেভাবে আমাকে ছেড়ে চলে গেছে, আমিও কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব।
ঠিক আছে, খাচ্ছি। অর্পা হি হি করে হাসতে থাকে। এরপর দুজনে টিফিন শেষ করে বাইরে এসে বাকি বন্ধুদের সাথে খেলতে থাকি। ক্লাসের সময় হলে ঘন্টা বাজতেই সবাই ক্লাসে চলে আসি। ক্লাস শেষ করে আবার স্কুল বাস করে বাসায় চলে আসি। নিজের রুমে গিয়ে নিজেই চেঞ্জ করে নিই। এখন থেকে নিজের কাজ নিজেকে করতে হবে, আমি কারো ওপর নির্ভর করব না। চেঞ্জ করে নিচে এসে দেখি আম্মু অর্পাকে খাইয়ে দিচ্ছে। আমারও আম্মুর হাতে খেতে ইচ্ছে করছে। একটা চেয়ারে বসে আম্মুকে বলি, আম্মু আমাকেও খাইয়ে দাও। প্লেটে খাবার বেড়ে রেখেছি, খেয়ে নে। হাসি খুশি মনটা মুহূর্তে খারাপ হয়ে গেল। খেতে ইচ্ছে করলো না, তাই না খেয়ে চলে আসতে গেলে আম্মু পেছন থেকে বলে, এই, তুই খাবার না খেয়ে চলে গেলি কেন? এখানে এসে খাবার শেষ কর। আমি খাবো না বলে আমি রুমে চলে আসি। দরজা বন্ধ করে শুয়ে থাকি। রাতে আমি আর অর্পা আমার রুমে বসে পড়ছি। আম্মু রুমে এসে অর্পাকে পড়া দেখিয়ে দিচ্ছে। আম্মু আমাকে এই অঙ্কটা বুঝিয়ে দিবে, আমি বুঝতে পারছি না। নিজে নিজে চেষ্টা করো, না পারলে পরে আমি দেখিয়ে দিব। রিফাত ভাইয়া, তুমি না ক্লাসের ফার্স্ট বয়, তুমি যদি বলো বুঝতে পারো না, তাহলে আমি কি বলবো? ওসব কিছু না, তোকে হিংসে করে। আমি তোকে পড়াচ্ছি, এটা থেকে হিংসে করছে। এটা কি আমার সেই আম্মু যে আমাকে এতটা ভালোবাসতো? সবকিছু তোর জন্য হয়েছে অর্পা। তুই যেদিন থেকে আমাদের বাসায় এসেছিস সেদিন থেকে আব্বু আম্মু আমাকে অবহেলা করছে। কি হয়েছে? তোমরা দুজন হাসছো, আর সাহেব মুখ কেমন করে রেখেছো কেন? রিফাত ভাইয়া আমাকে হিংসা করে তাই। আচ্ছা, তাই নাকি? কি রে রিফাত, তুই সত্যি অর্পাকে হিংসা করছিস? আচ্ছা, কি হয়েছে বলতো? মামি আমাকে পড়া দেখিয়ে দিচ্ছে তাই। আচ্ছা, এই কথা? ঠিক আছে, আয়, আমি তোকে পড়া দেখিয়ে দিচ্ছি। কোনটা বুঝতে পারছিস না বল? আমি সব বুঝি আব্বু, তোমাদের কষ্ট করতে হবে না। বলে রিফাত ভাইয়া বই নিয়ে উঠে চলে যায়। মামি মার দিকে তাকিয়ে বলে, তোমার ছেলে দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। স্কুল থেকে এসে খাবার খাইয়ে দিতে বললো, আমি অর্পাকে খাইয়ে দিচ্ছি, তাই নিজের হাতে খেতে বলছি বলে উঠে চলে এসেছে। আবার এখনো তাই করলো। আচ্ছা, বাদ দাও তো, ছোট মানুষ, বড় হলে ঠিক হয়ে যাবে। এখন থেকে শাসন করে না রাখলে বড় হলে আর কখনোই কথা শুনবে না। আমাদের ছেলে কখনো এমন হবে না। আচ্ছা, তুমি অর্পাকে পড়াও, আমার কিছু কাজ আছে। আমি অফিসের রুমে গেলাম। ছাদে এসে বই ফেলে দিয়ে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছি। আমার সাথে কেন আব্বু আম্মু এমন করছে? আমি কি দোষ করেছি? এই অবহেলা পেতে পেতে কেটে যায় 1 বছর। বিকেলে বাসার বাইরে আমি আর অর্পা বল দিয়ে খেলছি। অর্পা হঠাৎ জোরে বল ছুঁড়ে মারে, আর বল গিয়ে পাশের বাসার জানালায় লাগে। কাছের জানালা হয় ভেঙে যায়। অর্পা আমার কাছে এসে বলে, ভাইয়া, মামা মামিকে বলো না আমি ভেঙেছি, তাহলে আমাকে খুব বকবে। এর মধ্যে পাশের বাসার আন্টি এসে বকাঝকা করছে। আম্মু বাসার বাহিরে এসে সব শুনে, শুধু এটা জানে না অর্পা ভেঙেছে কাজ। আব্বু তখনই বাসায় আসে। তোমার ছেলে ওই বাসার কাজ ভেঙেছে, কত বকাঝকা করছে শোনো। মামা কিছু না বলে পাশের বাসার আন্টিকে কাচের টাকা দিয়ে রিফাত ভাইয়ার হাত ধরে টেনে বাসার ভেতরে নিয়ে আসে। কোমর থেকে বেল্ট খুলে ইচ্ছা মতো মারতে থাকে। আমি মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলছি। আমার ভুলের জন্য এখন ভাইয়া মার খাচ্ছে। আমি চোখ বন্ধ করে আঘাত সহ্য করছি। আব্বুর এক একটা বেল্টের আঘাতে মনে হচ্ছে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলছি। আম্মুর পাশে দাঁড়িয়ে আব্বুকে বাধা দেওয়ার চেষ্টাটুকুও করছে না। আব্বু কিছু সময় পর মারা বন্ধ করে বলে, দিন দিন বেয়াদবির সীমানা অতিরিক্ত করে যাচ্ছ। তোর জন্য আজ ওই মহিলা আমাদের কত কথা শুনিয়ে গেল। আজকের মারের কথা মনে রাখবি, এরপর এমন কিছু করার আগে। মনে রাখবে নাকি এসব? কাল সকাল থেকে আবার শুরু হয়ে যাবে। আমি অসহায় দৃষ্টিতে একবার আম্মুর দিকে আর আব্বুর দিকে তাকিয়ে রুমে চলে আসি। রুমে এসে শুতে গেলে শরীরটা জ্বলে উঠে, পুরো পিঠে জ্বালা করছে। উপর হয়ে শুয়ে পড়ি। রাত 10টা বেজে গেছে। ভাইয়ের রুমে যাওয়ার সাহস হচ্ছে না। নিচে বসে আছি। অর্পা, যা গিয়ে নবাবকে ডেকে নিয়ে আয় খাবারের জন্য। আমি মাথা নেড়ে হ্যাঁ বলে রিফাত ভাইয়ের রুমে এসে দেখি শুয়ে আছে। কাছে এসে ডাকছি কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। আমি হাত ধরে ডাকতে গেলে দেখি শরীর খুব গরম হয়ে আছে। আমি তাড়াতাড়ি গিয়ে মামিকে ডেকে আনি। আমি রিফাত ভাইয়ার কপালে হাত রেখে খুব জ্বর এসেছে। আমাকে একটা বালতিতে পানি করে নিয়ে আসতে বলে। আমি পানি নিয়ে আসি। মামি রিফাত ভাইয়াকে ধরে বসিয়ে টি শার্ট খুলতেই আমি আর মামি আটকে উঠি।